একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার, যে পরিবারের মাথা ছিলেন তার বাবা। এবার সেই মেয়েটির বাবার সাথে তার মায়ের মাঝে মধ্যেই সংসারের ছোটোখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া লাগতো, এবং যখনই ঝগড়া হতো তখনই ওরা দুই বোন এক ভাই, তো এই দুটো মেয়ে মাঝখানে চলে আসতো। অর্থাৎ যখন হয়তো ওর বাবা মায়ের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছে বা কিছু একটা পরিবারের সমস্যা হয়েছে, হঠাৎ করেই ওর বাবা বলতো যে এই মেয়ে দুটো রয়েছে, মেয়ে দুটোকে বিয়ে দিতে হবে, মেয়ে দুটোর পিছনে প্রচুর খরচা হয়, বিয়ে দিতে কারিখানিক টাকা পয়সা আমার খরচা হবে, প্রচুর সোনার গয়না গড়াতে হবে, মেয়ে যখন জামাই নিয়ে আসবে তখন তাকে ভালো করে খাওয়াতে হবে, পড়াতে হবে, তাকে উপহার দিতে হবে। তো ঝগড়াঝাটি পরিবারে যা অশান্তি হচ্ছে, কথা হতে হতে শেষে গিয়ে মেয়ে দুটোর কথা চলে আসতো। এবার ওরা ছিল দুই বোন এক ভাই। এবার এই যে বড় মেয়েটি ছিল, সেই মেয়েটির গায়ের রংটা ছিল মানে শ্যামবর্ণ, আর যে ছোট মেয়েটি ছিল সেই মেয়েটির গায়ের রং মানে অতটা শ্যামবর্ণ নয়, ফর্সার দিকেই বলা যেতে পারে। আর ছোট মেয়েটি কিন্তু পড়াশুনোতে খুব ভালো ছিল, মানে খুব শার্প ছিল, আর ওর কথাবার্তা খুব আর কি জলি টাইপের একটা মেয়ে। আর ওই বাড়ির যে বড় মেয়ে, সে ছিল একদম উল্টো। তার পড়াশুনো করতেও খুব একটা ভালো লাগতো না, সে মানুষজনের সাথে ভালো করে কথা মানে খুলে কথা বলা, মন খুলে কথা বলা, সেটা সে করতে পারতো না, একটু একলা সেরে হয়ে থাকতো। এবার এই ঝগড়া অশান্তি যখন হতো, বড় মেয়ের ব্যাপারটা কিন্তু মানে বেশি সামনে আসতো। যাই হোক, তো পরিবারে যে খুব তো আর্থিক যে একটা সচ্ছলতা ছিল সেটা তো নয়। 3 মেয়েকেই পড়াশুনো শেখাচ্ছে। এবার বড় মেয়েটার পরীক্ষার রেজাল্ট খুব একটা ভালো হতো না, তো সেটা নিয়েও বাড়িতে একটা অশান্তি হতো যে দেখতে শুনতে ভালো নোস ঠিক আছে, কিন্তু পড়াশুনোটা তো মন দিয়ে কর, তাহলে অন্তত জীবনে কিছু না হলেও কিছু করতে পারবি। এরকম নানান কথাবার্তা হতো, এবং ঝগড়া অশান্তির বেশিরভাগ দিনই মানে কেন্দ্রবিন্দু থাকতোই বড় মেয়েটা বিশেষ করে, এবং এমনিতে ছোটো মেয়েকেও মাঝে মধ্যে কথা শোনাতো, বাট অতটা শোনাতে পারতো না, যেহেতু ছোটো মেয়েটা মুখে মুখে জবাব দিয়ে দিত, কিছু একটা বললে ও তার উল্টো একটা কিছু বলে দিত, এই রকম। তো হঠাৎই একদিন সংসারে একটা অশান্তি হয়, এবং সে অশান্তির ফলে হঠাৎ করেই স্থির করা হয় যে এই বড় মেয়েটাকে আর রাখা হবে না, মানে তাকে আর সংসারে রাখা হবে না, তার বিয়ে দিয়ে দেওয়া হবে। তখন কিন্তু মেয়েটার বয়স মাত্র 15 বছর। এবার এই 15 বছর মাত্র মেয়েটির বয়স, এবং সেই বয়সে বাড়ির লোক চিন্তা করে যে না, মেয়েটাকে আর ঘরে বসিয়ে রাখবো না, বিয়ে দিয়ে দেবো। এই সিদ্ধান্তের পরে মেয়েটির জীবনে কী ঘটলো, কী কী সময়ের মধ্য দিয়ে, কী কী অত্যাচার, কী কী ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে মেয়েটিকে যেতে হয়েছিল, সেটাই হচ্ছে আজকের সত্যি ঘটনা। আমি সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ কেউ কোথাও যাবেন না, ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনুন, ভীষণ ইন্টারেস্টিং লাগবে। এবং একটা জিনিস বুঝতে পারবেন আপনারা, যে একটা কথা আছে না, যে বইয়ের মলাট দেখে বইটাকে জাজ করাটা খুব ভুল, এটা কিন্তু একদম সত্যি কথা। একটা মানুষকে ওপর দেখেও কিন্তু সে কীরকম মানুষ বা তার ভবিষ্যতে কী হতে চলেছে সেটাও কিন্তু বলাটা মানে অতটা সহজ নয়। হতেই পারে আমরা হয়তো সামনাসামনি দেখে বা ওপর দেখে যেটা ভাবছি, হয়তো দেখা যাবে যে ভিতরে সেটা হয়তো সম্পূর্ণ আলাদা। খুব ভালো ঘটনা, প্রথম থেকে শুনুন শেষ পর্যন্ত, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং ঘটনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন, এবং ভূত ভগবান চ্যানেল ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেল ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শুনে কেমন লাগলো সেই মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি কিন্তু আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল, এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। তো এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা আমাকে যিনি লিখে পাঠিয়েছেন, তিনি আমাকে বলেছেন যে ম্যাডাম, আপনি আমার নামটা না হয় নাই বললেন, কারণ আমি নিজেকে এতটা একটা বিশাল সমুদ্রের মতো, পাহাড়ের মতো এত কিছু পেরিয়ে জীবনের আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, তাই আজকে আর আমি নতুন করে কারোর থেকে কোনো কথা বা কারোর কাছ থেকে কোনো রেকগনিশন আমি কিছুই চাই না। তো সেই জন্য ও
মানে স্ট্রিক্টলি বলেনি, বাট ও লিখেছে যে না বললেই ভালো হয়। তো ওর ডাকনাম হচ্ছে রিম্পা, তো আমি ওকে রিম্পা বলেই সম্বোধন করছি। তো এই মুহূর্তে ওকে কিন্তু ও লিখেছে যে আমি এই মুহূর্তে মানে খুব বিশাল না হলেও একটু হলেও আমি ফেমাস, মানে একটু হলেও আমাকে লোকজন চেনে, তো সেই জন্য আরও ও জিনিসটা অ্যাভয়েড করতে বলছে। কিন্তু ওর এই ডাকনাম যে রিম্পা সেটাও কিন্তু অনেকে জানে। তো যারা জানেন তারা তো বুঝতেই পারছেন আমি কার কথা বলতে চলেছি। তো শুনুন ঘটনাটা। ওই যে আপনাদেরকে ইন্ট্রোডাকশানে বললাম যে একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, 3 ভাই বোন। তো 3 ভাই বোনকে নিয়েই ওর বাবা মায়ের সংসার। তো ওই যে বললাম যে ছোটো থেকেই ও দেখে যে ছোটোখাটো বিষয় নিয়ে ওদের বাড়িতে ওর মায়ের সাথে বাবার বেশ ঝগড়াঝাটি হয়, এবং ঝগড়াঝাটি হতে হতে হঠাৎ করেই সেই ঝগড়াঝাটির মোড়টা ঘুরে যায়, এবং ঘুরে যাওয়ার সাথে সাথে ওর বাবা বলতে থাকে যে দুটো মেয়ে আছে, এদেরকে পড়ালেখা শেখাও, আবার বিয়ে দাও, গাদাখানেক গয়না, সোনার গয়না বানিয়ে রাখো, বিয়ের পরেও মেয়ে যখন আসবে তখন তার পিছনে খরচাপাতি, এইসব নিয়ে না ওর বাবার মনে একটা চাপা ক্ষোভ ছিল, সেটাও বুঝতে পারতো। ওরা 2 বোনই অ্যাকচুয়ালি বুঝতে পারতো। এবার এই যে বাড়ির 2 বোন, এই 2 বোন কিন্তু একদম দুটো আলাদা মেরুর, মানে এদের বাই নেচার এরা আলাদা মেরুর। তো বড় বোন একটু চুপচাপ থাকে, অতটা পড়াশুনো করতে ভালোবাসে না, কোনো মানে একেবারেই অপটিমিস্টিক নয়, সারাদিন মন খারাপ থাকে, কেউ একটা কিছু বলে দিলে মন খারাপ হয়ে যায়, বাড়িতে হয়তো ঝগড়া হয়েছে মন খারাপ হয়ে গেল, হয়তো সেদিন ওকে কিছু বলেও নি, বাট স্টিল ওর মন খারাপ হয়ে গেল। পারিপার্শ্বিক জিনিস ওকে কিন্তু প্রচণ্ড প্রভাব ফেলত, মানে পাড়ায় হয়তো কোনো একটা ঘটনা ঘটেছে, কেউ একজন মারা গেছে, কিছু একটা হয়েছে, ওর মন খারাপ হয়ে যেত। আর ও লিখেছে যে আমি না, আমার বোন যেরকম সবার সাথে খুব অল্প সময়ের মধ্যেই মিলে ঘুরে যেতে পারতো, ও পড়াশুনোতেও খুব ভালো, প্রথম থেকেই আর কি ও পড়াশুনোটা ভালো বোঝে, পারে, এবং ও খুব ফোকাসডও ছিল। কিন্তু আমার অত পড়াশুনো করতে ভালোও লাগতো না, এবং আমার মনে হতো যে পড়াশুনো আমার দ্বারা হবে না। এবার ও লিখেছে যে আমি এটুকু জানতাম যে আমার বাবা মায়ের আমাকে নিয়ে খুব সমস্যা, বোনকে নিয়েও আছে কিন্তু আমাকে নিয়ে বেশি সমস্যা, কারণ ওই যে বললাম ওর গায়ের রঙটা শ্যামবর্ণ। তো একদিন ওর মা বাবা আলোচনা করছিল, যেটা ও শুনতে পায়, যে বড় মেয়েকে তো দেখতে শুনতে অতটা ভালো না, আর পড়াশুনোতেও অতটা মনোযোগ নেই, তো ভবিষ্যতে কি হবে কে জানে, হয়তো এই মেয়েকে পার করতে গেলে আমাদের অনেক বেশি টাকা লাগবে, অনেক বেশি গয়নাগাটি দিতে হবে, হয়তো নগদ টাকাও দিতে হতে পারে, এইরকম। তো ও ছোট থেকেই বুঝে গেছিল যে ও হচ্ছে এই বাড়ির লোকেদের বোঝা, ওর বাবা মায়ের কাছে ও বোঝা। এবার এদিকে ওর ভাই ছিল মিডিয়াম আর কি, ওর ভাই যে খুব ভালো ছিল, ছোট বোনের মতো খুব ভালো পড়াশুনো ছিল সেটা নয়, কিন্তু মানে ওর ভাইকে ছোটোবেলা থেকে এটাই বলা হয়েছে যে তুমি এই বাড়ির ছেলে, তোমাকে ভবিষ্যতে বাড়ির দায়িত্ব নিতে হবে, বোনেদের বিয়ে থার ক্ষেত্রেও কিছু হয়তো তোমাকে করতে হতে পারে। তো সেই জন্য ওর ভাই পড়াশুনো করতো, বাট একটা জিনিস ও খুব অল্প বয়সেই বুঝে গেছিল যে আমার জীবনে আর কিছু হবে না, আমার বাবা মা আমাকে এখন এরকম বলছে, ভবিষ্যতে যে বাড়িতে যাব সে বাড়িতেও হয়তো আমাকে এরকমই গঞ্জনা শুনতে হবে। ও লিখেছে যে আমার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না, মানে আমার বোন যেমন বলতো যে আমি বড় হব, চাকরি করব, আমার এরকম কোনো অ্যাসপিরেশনও ছিল না, কিছুই ছিল না, আমি জানতাম না যে কী করতে হয়, কীভাবে ভাবতে হয়, কীভাবে কেরিয়ার নিয়ে চিন্তা করতে, আমি কিছুই জানতাম না। আমি শুধু একটু পড়াশুনো করতাম, তার কারণ হচ্ছে যদি আমি ফেল করে যাই ক্লাসে তাহলে আমার বাবা মা আমাকে প্রচণ্ড মারধর করবে, প্রচণ্ড বকাবকি করবে, সেই ভয়। বাড়িতে আমার চুপচাপ বসে থাকতাম, মানুষের সামনে যেতে লজ্জা লাগতো, কারণ আগেকার সময় যেটা হতো, এখন হয়তো ব্যাপারটা অতটা হয় না ইন্ডিয়াতে, তো একটা সময় কিন্তু ছিল, আমিও ছোটোবেলায় দেখেছি যে 2-4টে কথা হলেই হঠাৎ করেই পরীক্ষায় কে কত নম্বর পেয়েছে গার্জিয়ানরা একে অপরের সাথে, বা আত্মীয় স্বজনের মধ্যেও যে তোমার হাফ ইয়ারলিতে কী রেজাল্ট হলো, কত পেয়েছো, অঙ্কে কত পেয়েছো, ইংলিশে কত পেয়েছো, এরকম একটা কিন্তু আগেকার দিনে হতো, এখন হয় কিনা আমি জানি না। তো ওর না সেইগুলোতে লজ্জা লাগতো, কারণ ও ভালো মার্কস খুব একটা পেতো না, তো সেটাও একটা ওর কারণ ছিল, ও সবার সাথে খুলে মিশতে পারতো না। যাই হোক, তো এইভাবে বেশ কিছুদিন চললো, আর ও বাড়িতে ওর বাবা যে টাকাটা রোজগার করে আনতো তাতে কিন্তু ওদের মানে খুব সচ্ছলভাবে চলতো না সংসার, তো টুকটাক ঝগড়া অশান্তি হয়। তো এবার একবার কি হয়েছে, তখন ওর 15 বছর বয়স, সামনে ওর মাধ্যমিক পরীক্ষা, তো বাড়িতে একটা কিছু নিয়ে খুব ঝামেলা হয়েছে, মানে কিছু একটা বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং সেই
জিনিসটা খুঁজে না পাওয়া গেলে একটা আর্থিক ক্ষতি হবে। তো এই নিয়ে একটা বাড়িতে ঝগড়া হয়েছে, মানে ওর মানে এক্স্যাক্ট কী জন্য শুরু হয়েছিল সেটা অতটা মনে নেই, কিন্তু এটুকু মনে আছে কিছু একটা হারিয়ে গেছিলো, সেটা টাকা পয়সা সংক্রান্ত কিছু একটা কাগজপত্র এরকমই হবে। তো খুব ঝগড়া অশান্তি। তো সেখান থেকে সেই অশান্তি একদিন চললো। পরের দিন ওর বাবা বলল যে এই মেয়ের তো সামনে মাধ্যমিকে পাশ করবে কিনা সেটাও জানি না, এত বড় পরীক্ষা, কিন্তু যদি ও মাধ্যমিকে ফেল করে যায় তাহলে কিন্তু আমি আর ওকে বাড়িতে রাখবো না, আমি ওর বিয়ে দিয়ে দেবো। কারণ এরপরে আবারও মাধ্যমিকে বসবে, আবারও ফেল করবে, ওর টিচারের কাছে পড়তে যাওয়ার এত খরচা পাতে আমি এত কিছু দিতে পারবো না। এবার ওর বোন ওর থেকে 2 ক্লাস নিচুতে পড়তো। তো এবার ও তো খুব ভয় পেয়ে গেছে যে কী ব্যাপার, আমি যদি মাধ্যমিকে ফেল করে যাই তাহলে আমার কি হবে। তো এই করে ও তো মানে ওর যেটুকু যা কনফিডেন্স ছিল পরীক্ষার আগ দিয়ে, ওই পরীক্ষার ঠিক মানে 5-6 দিন আগের ওই ঝামেলা অশান্তি যখন ওর কানে আসে যে ও মাধ্যমিকে ফেল করলে ওকে আর পড়াবে না, ওকে বিয়ে দিয়ে দেবে, মানে বিয়ে দেওয়ার কথাটা তখনও ওঠেনি, বলছে বাড়িতে আর রাখবে না। তো ও তো খুব ভয় পেয়ে গেছে। আর ও মনে মনে এতটাই ভীতু ছিল, ও না মানে আকাশ কুসুম সব চিন্তা করতে থাকে যে কি করব, তাহলে আমাকে কি তাহলে রাস্তায় নামিয়ে দেবে, আমাকে কি তাহলে জঙ্গলে পাঠিয়ে দেবে, এইরকম। যাই হোক, তো কোনো রকমেও মাধ্যমিক পরীক্ষাটা দেয়, খুব একটা ভালো পরীক্ষা ওর হয়ও না, এইসব জিনিসেও আরও বেশি মানে ওর ফোকাস চলে যায়। এবার বাড়িতে ওর মা বলছে যে দেখ তুই পড়াশুনো ভালো করছিস না ঠিক আছে, কিন্তু যদি তোর বিয়ে এবার আমরা দিয়ে দিই শ্বশুরবাড়ি থেকে যেন কোনো অভিযোগ না আসে আমাদের বাড়িতে। তো তুই আজকে থেকে আমার সাথে রান্নাঘরে ঢুকবি, রান্না শিখবি, কাপড় কাচা শিখবি, সেগুলো সব করবি। এবার ও একটা এমনই মেয়ে ছিল যে মানে 7 চরে রা কাটে না। তো ও ভাবলো যে ঠিক আছে, এটা করলে যদি আমি বকাবকি আমাকে না করে তাহলে ওটাই ঠিক আছে। আর ওর না বকা খেতে খুব ভয় লাগতো, মানে খুব ভয় লাগতো। এবার যেটা ও লিখেছে যে ও অনেক পরে জানতে পেরেছে যে এটার কিছু মেডিকেল রিজনও হয়। দেখবেন কিছু কিছু বাচ্চাকে একটু বকলে প্রচণ্ড কেঁদে ফেলে, প্রচণ্ড জোরে জোরে কাঁদতে থাকে। এগুলো কিন্তু মানে সত্যি কিছু মানুষের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব প্রবলেমেটিক হয়। মানে একটা বাচ্চাকে আপনি খুব বকলেন, সে হয়তো অতটা কিছু মাইন্ডই করলো না, সে ব্যাপারটাকে খুব মানে কোয়াইটলি নিয়ে নিল। আবার কিছু বাচ্চাকে আপনি একটু বকুন, দেখবেন প্রচণ্ড কান্নাকাটি করে। এগুলো কিন্তু রিয়েল, এই ইমোশনাল যে আর কি ক্যাপাসিটি, যে আমি কতটা বকা সহ্য করতে পারবো, এগুলো কিন্তু মানে শারীরবৃত্তীয় ব্যাপারও এর সাথে কিন্তু যুক্ত থাকে। তাই এটা মানে মানুষের সাথে, একটা মানুষের সাথে অন্য মানুষের কিন্তু সত্যিই ভ্যারি করে। আর ও এই প্রকার ছিল যে ওকে একটু বকলেই ও খুব ভয় পেয়ে যেত, ওর হাত পা কাঁপতো। এটাও বহু পরে জানতে পেরেছি যেগুলো অ্যাকচুয়ালি একটা মেডিকেল রিজন। তো যাই হোক, ও ভাবলো যে ঠিক আছে, তাহলে মাধ্যমিক এমনিতেই খারাপ হয়েছে, রেজাল্ট কী হবে জানি না, তো মা যেমন বলছে আমি তাহলে চা করা শিখি, রান্না করা শিখি, তো ওগুলো সবও শেখা শুরু করে। যাই হোক, তো এরপরে ওর রেজাল্ট বেরোয়, মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর দিন আসে, এবং ও লিখেছে যে আমি 2 দিন টানা কেঁদেছি শুধু, কারণ আমার প্রচণ্ড ভয় লাগছিল। আমি আমার বোনকে বলছি, বোন বলছে দূর যা হবে হবে, তুই কি এখন কিছু চেঞ্জ করতে পারবি তো না, তাহলে এত চিন্তা করছিস কেন, যখন রেজাল্ট বেরোবে, যেদিন বেরোবে, যা হবে হবে। ওর বোন আর কি খুব ক্যাজুয়াল। যাই হোক, রেজাল্ট বেরোলো এবং একদম মানে টাইট ওয়ে পাস করেছে, মানে যততে পাস তার থেকে ও মাত্র 20 না 25 নম্বর বেশি পেয়েছে টোটালি, মানে একদম ফেল করতে করতে পাস করে যাওয়া যাকে বলে। যাই হোক, তো ও তো তাতেই বেশ স্যাটিসফাইড যে ঠিক আছে, অ্যাটলিস্ট আমি ফেল তো করিনি। এবার যাই হোক, মেয়ের এরকম রেজাল্ট, আশেপাশে ছেলে মেয়েদের রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। আর আশেপাশের ওদের যারা লোকজন ছিল এবং ওদের যারা আত্মীয় স্বজন ছিল, এরাও আবার এক একজন ছিল এক একটা নমুনা। তারা কিন্তু জানতো যে এই মেয়েটা পড়াশোনা অতটা ভালো নয়। ঠিক ওরা বেছে বেছে মানে ওর বোনের রেজাল্টটা জিজ্ঞেস করতো না, ওর রেজাল্টটাই বারবার জিজ্ঞেস করতো যে তোমার বড় মেয়ে কী পেয়েছে, কত পেয়েছে, এরকম টাইপের। জানে যে ছোটো মেয়ে ভালো পড়াশোনায়, ওরটা বললে তো বাবা মা খুশি খুশি বলবেই। ইচ্ছে করে যাতে ওর বাবা মাকে একটু ফলস পজিশনে ফেলা যায়, বা ওদেরও যাতে একটু খারাপ লাগে, একটু ডাউন ফিল করে, সেজন্য ওর নাম্বার জিজ্ঞেস করতো। এবার মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, ওর মা মোটামুটি খুশি যে ঠিক আছে মেয়ে পাস তো করেছে। কিন্তু ওই যে ওর বাবার ব্যাপারটা খুব খারাপ লাগে যে মেয়ের এইরকম রেজাল্ট, এই রেজাল্টে ও আর্টস নিয়ে বা কী করে পড়বে, উচ্চ মাধ্যমিকে তো আরও পড়ার চাপ। তো ওর মা বাবা ওর সামনে এসে বলে যে তোর কি পড়াশোনায় মনোযোগ আছে?
তো খুব সাদাসিধে ভালো মেয়ে ছিল, বলে ও মাথা নেড়ে দেয় যে ওর অতটা পড়াশুনোর শখ নেই। কারণ ও একটা জিনিস জানতো যে এবার ও যদি 11-এ অন্য স্কুলে ভর্তি হয় এবং সেখানে যদি ওর বাবা মা ওর জন্য পয়সা খরচা করে, আর তখন যদি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো না হয়, বাই চান্স যদি ও ফেল করে যায়, তাহলে বাড়িতে একেবারে দক্ষযজ্ঞ বাঁধবে। তো ও ভাবলো যে ঠিক আছে বাবা, আমি বাড়িতেই থাকবো, রান্নাবাড়ি করবো, মায়ের কাছে কাজ শিখবো সংসারের। তা আমি বলে দিই যে আমার পড়তে ভালো লাগছে না। তো ও সেটাই বলে দেয়। এবার ও বলে দেয়, তো তারপরে ওর বাবা আর মা ওকে কিছুই বলে না। মোটামুটি 1-1.5 মাস সব কিছু নর্মাল থাকে। এদিকে ওর বোন কিন্তু ওকে বলেছিল যে তুই 11-এ ভর্তি হ, যা হোক, যা হবে হবে, তুই আর 11-এ তো ভর্তি তো হ, তারপর দেখা যাবে। ও বলে না রে, আমার দ্বারা পড়াশুনোটা হবে না, আমি আর পড়তে চাই না। যাই হোক, ও পড়া ছেড়ে দিল, ওদিকে ওর বোন তো পড়ছে। 2 মাস পরে ওর মা বলল যে দেখ, মেয়েদেরকে না এভাবে বাড়িতে পড়াশুনো না করলে এভাবে পড়ে থাকতে নেই, মেয়েদের বিয়ে দিয়ে দিতে হয়। তো আমরা এবার তোর জন্য সম্বন্ধ দেখছি। তখন ওর বয়স হচ্ছে 15.5। এবার সম্বন্ধ দেখা শুরু করেছে। সম্বন্ধ দেখা যখন শুরু হয়, তখন যেহেতু বয়স কম, ওরা মানে আশেপাশের লোকজন বলো বা আত্মীয় স্বজন, তারাও বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ের তো পড়াশুনোয় মন নেই, আর ওকে দেখতে শুনতেও তো খুব ভালো তা তো নয়, যদি অল্প বয়সে ওকে পার করে দিতে পারিস তাহলে হয়তো একটা ভালো বর পেলেও পেতে পারে। যাই হোক, তো এরপরে ওরা ছেলে দেখতে থাকে। কিন্তু ওর মা অ্যাটলিস্ট চেয়েছিল যে যার সাথে বিয়ে হবে তার মানে খুব বয়স্ক লোকের সাথে যেন মেয়েটার বিয়ে না হয়। কারণ ওর যখন বিয়ে হবে তখন হয়তো ম্যাক্সিমাম কত হবে, 16 বছর হবে, কি তাও হয়তো হবে না। তো একটা ভালো পরিবার, শিক্ষিত পরিবার, যে ওকে অ্যাটলিস্ট ভালো করে খাইয়ে পরিয়ে রাখতে পারবে। আর ছেলের বয়স যেন খুব বেশি না হয়, কারণ যেহেতু ওর বয়সটা একদমই কম। তো এই করে একটা রেলে চাকরি করে একটা ছেলের খবর পাওয়া গেল। এবার এই রেলে যে চাকরি করে যে ছেলেটা, তাকে দেখে তো মানে এই মেয়েটির বাবা মায়ের বেশ পছন্দ, সরকারি চাকরি করে, মানে বেশ ভালো বড় বাড়িঘর আছে। তো ভাবলো যে এই ছেলেটার সাথে যদি আমার মেয়ের বিয়েটা দিয়ে দেওয়া যায়, তাহলে আমার মেয়ের আর মানে হিল্লে হয়ে যাবে, আমার মেয়েকে আর চিন্তা করতে হবে না। যাই হোক, তো ছেলেটার বয়সও খুব বেশি নয়, মানে অবশ্যই ওর থেকে অনেকটাই ডিফারেন্স হবে, কিন্তু ওর জন্য আরও যা সম্বন্ধ আসছিল সেগুলো আরও এজেড। সেদিক থেকে কম্প্যারেটিভলি কম এজেড হচ্ছে এই ছেলেটি। তো বাড়ির লোক বলল যে ঠিক আছে, তাহলে আমরা এই ছেলেটির সাথেই বিয়ে দেবো, কারণ ওদেরও পছন্দ হয়েছে, এদেরও পছন্দ হয়ে গেছে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে ও যেটা লিখেছে যে জানেন তো ম্যাডাম, আমাকে কিন্তু কেউ জিজ্ঞেস করেনি বাড়িতে, মানে আমার মাও আমাকে জিজ্ঞেস করেনি যে আমার ছেলেটাকে পছন্দ কিনা, বা আমার বাবাও আমাকে জিজ্ঞেস করেনি, কারণ তাদের তো মনে হয়েছে যে আমার আবার কিসের পছন্দ, আমাকে পছন্দ হয়েছে এই না ঢের। এবং ও নিজেও কখনো এটা নিয়ে ভাবেনি বা ওর মনে চিন্তা আসেনি জাদু আমি কি ছেলেটাকে পছন্দ করছি, সেটা কিন্তু ওর মনে কখনোই মানে কোনো প্রশ্ন হিসেবে আসেইনি। যাই হোক, তো এরপরে ওর বোন কিন্তু এই পজিশনে ওকে বলেছিল, তুই কি আদৌ বিয়ে করবি এই ছেলেটাকে, এই ছেলেটাকে কি তোর পছন্দ? তো তখন ওর বোনকে বলে যে দেখ, আমার যা মাধ্যমিকের রেজাল্ট, আর আমি তো তোর মতো সুন্দর দেখতেও নই, এত স্মার্টও নই, এত ভালো কথাবার্তাও বলতে পারি না, তাই আমাকে যদি ছেলেটা পছন্দ করে তাহলে আমার আর ছেলেটাকে অপছন্দ করার মতো কী বা থাকতে পারে। আর বাবা মা যখন দেখে দিচ্ছে, ঠিকই দিচ্ছে, ভালোই দিচ্ছে, আমি আর কি বলবো, আমার ওরকম অপছন্দ বলে কিছু নেই, আমার মানে পছন্দই তুই ধরে নে। এবার এটা শুনে তো ওর বোনও আর কিছু বলে না, বলে ঠিক আছে তোর ব্যাপার, তোর যখন কোনো অসুবিধে নেই, ঠিক আছে তাহলে এই ছেলেটাকেই তুই বিয়ে কর, কি আছে। এইবারে এই মেয়েটির বাড়িতে তো বিয়ের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল। এবার ওর তো আর কিছু বলারও নেই, মানে ঠিক আছে যেমন চলছে সেরকমভাবেই চলবে। বিয়ের দিন এলো, তো ওর বিয়েতে মানে বরযাত্রী হিসেবে ওই 15 লোক এসেছিল, এবং তারা একান্তই মানে ওর যে হাজবেন্ড তার বাড়ির একান্তই আর কি কাছের লোকজন, তাদেরকে নিয়েই বিয়েটা হয়। এবং বিয়েতে কিন্তু ওর বাবা খুব বেশি আয়োজন করতে পারেনি, বাট ওকে মোটামুটি কিছু সামান্য কিছু গয়নাগাটি দেয় এবং বিয়ে হয়ে যায়। এবং যখন ও শ্বশুরবাড়ি চলে যাবে, ঠিক তার আগের মুহূর্তে ওর বাবা মা ওর সাথে দেখা করে এবং ওকে বলে যে মা, তোকে এত তাড়াতাড়ি বিয়েটা দিলাম, জানি হয়তো এটা আমরা ঠিক করলাম না, কিন্তু তোর ভালোর জন্যই যা করার করলাম, তো তুই একটু মানিয়ে গুছিয়ে থাকিস, আর
বলে যে দেখ, যাই হোক না কেন সংসার কিন্তু কামড়ে ধরে পড়ে থাকবি। সংসার থেকে কিন্তু কখনো চলে আসবো বা সংসার ছেড়ে বেরিয়ে আসবো, বাপের বাড়ি আসবো, এই ভাবনা চিন্তাটা কিন্তু মনে রাখবি না। কারণ তুই মাথায় রাখবি যে তোর একটা বোন আছে, তোর একটা ভাই আছে। তোকে কিন্তু নিজের জায়গাটা নিজেকে করে নিতে হবে। আর আমরা যতটুকু দেখেছি, খোঁজখবর করেছি, ছেলেটি খুবই ভালো। তো তুই আশা করি তুই খুব ভালো থাকবি। তো সেই সময় একটা ইমোশনাল মোমেন্ট হয় সব মেয়ের ক্ষেত্রেই। যাই হোক, তো শ্বশুরবাড়ি চলে গেল এবং ও শ্বশুরবাড়ি থেকে একটা ছোট্ট করে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করে এবং মানে ওদের বাড়ি থেকেও ওই জোনা 15ই লোক গেছিল। ওদের একান্ত নিকট আত্মীয়রা যায় এবং ওদের বাড়িতে একটা ছোট করে অনুষ্ঠান হয়। যাই হোক, এবারও সংসার জীবন শুরু হলো। তো যেটা লিখেছে যে আমার হাজব্যান্ডকে আমি খুব ভালোও বলবো না, আবার খুব খারাপ মানুষ ছিল সেটাও আমি বলবো না। মানে প্রথম যখন সংসার করা শুরু হলো, ওর হাজব্যান্ড ওর থেকে বয়সে মানে ওই 15 বছরটা বড় ছিল, মানে 14.5 বছরের বড় ছিল। কিন্তু মানে এমন নয় যে মানে ওকে বুঝতো না, এরকম নয়। আবার ওকে যে খুব স্বাধীনতা দিত বা ও যা চাইতো সেটা পেয়ে যেত, সেরকমও নয়। তোর হাজব্যান্ড ওকে বৌভাতের দিনই বলে দিয়েছিল যে দেখো, আমি তোমাকে পছন্দ করেই বিয়েটা করেছি, কিন্তু আমার কাছে আমার পরিবারের লোকজন অনেক প্রিয় এবং আমি এই পরিবারের মানে যাকে বলে অন্ন যোগাই। যেহেতু সে পরিবারের বড় ছেলে, তো বলছে আমাকে পরিবারটা তো দেখতে হয়, তাই আমি তোমাকে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে এরকম কিন্তু চিন্তাভাবনা রেখো না, আমি কিন্তু সেটা পারবো না। ঘরে সবার জন্য যা আসবে তোমার জন্য আমি কিন্তু তাই আনবো। এবার ওর তো জীবনের প্রতি কোনো আশাও ছিল না এবং এই বিয়েটাও হঠাৎ করেই হয়। ওর কিন্তু এগুলো কোনোটাতেই কোনো আপত্তি ছিল না। ও বলে ঠিক আছে। এইভাবে শুরু হলো ওর সাংসারিক জীবন। তো ও যেটা লিখেছে যে বিশাল বড় ফ্যামিলি। তো সেই ফ্যামিলিতে মাত্র 3 জন কাজের, মানে ও ছিল, ওর শাশুড়ি মা আর একজন কাকি শাশুড়ি, আর আরেকজন জেঠি শাশুড়িও ছিলেন, কিন্তু তিনি মানে বাতের ব্যথায় খুব কষ্ট পেতেন, তো সেই জন্য তিনি খুব একটা রান্নাবাড়ির কাজটা করতেন না। তো পুরো সংসারের যে দায়িত্ব কাজকর্ম মেন কিন্তু ওই করতো, রান্নাবাড়ির কাজ আরও সংসারের যত কাজকর্ম থাকে, প্রচুর কাজও করতো। যাই হোক, ও সেটাকেই মেনে নিচ্ছিল এবং ও বুঝতে পারে যে সংসারে মানে ওকে কেউই খুব একটা পাত্তা দিত না এবং ওর ওই বাড়িতে মানে আসল পরিচয় ছিল যে ওই বাড়িরও একটা কাজের লোক। এবং ওর স্বামী সকালবেলা বেরিয়ে যেত, ফিরতো গিয়ে মোটামুটি ওই 7:30 8টা। পুরো দিনটাই ও বাড়িতে শ্বশুরবাড়ির লোকজনের সাথেই থাকতো। মানে হয়তো শ্বশুরবাড়িতে কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কেউ ওকে কিছু জিজ্ঞেসও করতো না, কিন্তু যখন কোনো কাজের বিষয় হতো সবার আগে কিন্তু এই মেয়েটিরই ডাক পড়তো যে কাজ করতে হবে। এবার এগুলো ও সবটা বুঝলেও ও কিন্তু মুখ বুজে সবটা মেনে নিচ্ছিল, কারণ ওর মনে হয়েছিল যে ঠিক আছে, স্বামী তো খারাপ মানুষ নয়, আমাকে ভালোবাসে, মানে ঠিক আছে, একটু ভালোভাবে কথা তো বলে আমার সাথে। পরিবারে যতই ওকে কেউ খুব একটা পছন্দ না করুক, ওর কিন্তু মানে সবটা নিয়ে ও বেশ মানিয়ে গুছিয়ে চলছিল। তো মোটামুটি 6-7 মাস সংসার হলো। 6-7 মাস সংসার হয়ে যাওয়ার পরেই হঠাৎ করেই ওর স্বামীর বদলি হয়ে গেল। রেলে চাকরি করতো, তো ওর স্বামীর বদলি হয়ে গেল এবং বদলি হলো আসামে। এবার প্রথমে ওর স্বামী ওকে বলেছিল যে আমি তো আসামে চলে যাব, তো তোমাকে আমি নিয়ে যাব, মানে আমি আগে যাব, গিয়ে সবটা সেট আপ করবো, তারপরে আমি তোমাকেও নিয়ে যাব, ওখানে আমরা সংসার করব। এবার মেয়েটা তো খুব খুশি যে ঠিক আছে, দিন ও এখানে এভাবে এত কষ্ট করে কাটালো, মানে হাজব্যান্ডের সাথে সেভাবে মানে আলাদা করে যে একটু সময় কাটানো, একটু গল্প করা, সেইগুলো কিছুই হতো না। সারাদিন শুধু কাজ আর কাজ। তো ওর বেশ ভালো লাগলো। এবার নির্দিষ্ট সময় ওর স্বামী আসামে চলেও গেল কাজে। তোর হাজব্যান্ড চলে যাওয়ার পরে ওর অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে গেল। মানে ওর আর ওর হাজব্যান্ডের যে ঘরটা ছিল, সেই ঘরটা কিন্তু ওর যে পরের যে আর কি ভাই, মানে ওর হাজব্যান্ডের পরের যে ভাই, সেই দেওর নিয়ে নিল। বলল যে এখন তো দাদা নেই, তুমি হয়তো চলে যাবে, তো তুমি এত বড় ঘরটা নিয়ে কি করবে বলো, আমার তো সামনে বিয়ে, তো আমি এই ঘরটা নেব। এবার ও আর কিছু বলতে পারেনি। তো ওকে তখন ওর ঠাঁই হলো কোথায় জানেন? ও লিখেছে যে আমার ঠাঁই হলো
ঠাকুর ঘরের পাশে একটা মানে করিডোর মতো জায়গা ছিল সেখানে। এবার গরমকালে না হয় ঠিক আছে, শীতকালে ওই জায়গাটা একটু খোলামেলা, যেহেতু পাশে ওই ঠাকুর ঘরের মানে ঠাকুর ঘরেরই আর কি একটা পার্ট ওটা, কিন্তু পাশে একটা বড় জালনা আছে। যাই হোক, এবার ও তো মনে মনে ভাবছে যে ঠিক আছে, আমাকে তো আর এখানে খুব বেশি দিন থাকতে হচ্ছে না, হাজব্যান্ড এসে আমাকে নিয়ে যাবে। কিন্তু দেখা গেল 1 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, 4 মাস কেটে গেল, ওর হাজব্যান্ড এখানে আসছেও না। এবং ওর যেহেতু মানে নিজস্ব কোনো ফোন ছিল না, তো ওর শাশুড়ির ফোনে ওর হাজব্যান্ড ফোন করতো, এবং তখন হয়তো কখনো কখনো, সবসময় নয়, কখনো কখনো হয়তো ওর সাথে একটু কথা হতো। এবার ও তো মনে মনে খুব চিন্তা করছে যে হাজব্যান্ড বলেছিল আমাকে সে নিয়ে যাবে, তো এরকমই একদিন যখন কথা বলারও সুযোগ পায়, ও তখন ওর হাজব্যান্ডকে দুটো কথা বলে। প্রথম একটা কথা বলে যে তুমি আমাকে কবে নিয়ে যাবে, আর দ্বিতীয় বলে যে জানো তো, আমার একটা ফোন হলে খুব ভালো হতো, খুব সস্তার ফোন হলেও হবে, তো তুমি যদি একটু শাশুড়ি মাকে আমার ফোন কেনার টাকাটা পাঠাও, যদি বাড়ির কেউ আমাকে একটা ফোন এনে দেয় আমার খুব ভালো হয়, তাহলে আমি তোমার সাথে কথা বলতে পারবো। তোর হাজব্যান্ড বলল, হ্যাঁ আমি তো চলে আসছি, আমি 1 মাস পরেই আসবো, তোমাকে আমি নিয়ে যাব, আর 1 মাসের তো ব্যাপার, তুমি আর ফোন নিয়ে কি করবে বলো। তো এরকম করে ওকে ভালো মুখে মিষ্টি মুখে বুঝিয়ে দেয়। এবার ও সেটা বুঝে নেয়, বয়সও কম। এবার এই আশায় আশায় 2 মাস আরও কেটে গেল, ও দেখছে যে ওর হাজব্যান্ড আসছে না। এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে ওর যে দেওর ছিল, সেই দেওর না মানে ও লিখেছে যে আমি সত্যি মানে ভাবতে পারতাম না যে একটা মানুষ এরকমও হতে পারে, মানে ওর বয়স তো অনেকটাই কম এবং ওর দেওর ওর থেকে বয়স অনেকটাই বড়। এবার ও কিন্তু তাকে দাদার মতোই সম্মান করতো, কিন্তু ওর দেওর সে না ওকে খুব হ্যাটা করে কথা বলতো, এবং হ্যাটা করে কথা বলতো মানে একটা এমন মানুষ হিসেবে ওকে দেখতো যে যার সাথে ইয়ার্কি মারা যায়, কোনো একটা ফালতু ইয়ার্কি মারা যায়, কখনো তাকে কাজের অর্ডার করে দেওয়া যায়, কখনো তাকে অপমান করা যায়, মানে একদম যাতা ব্যাপার আর কি। এবং এই জিনিসটা আস্তে আস্তে মানে ও তো এবার আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে, ও বুঝতে পারছে যে এই যে ট্রিটমেন্টটা ও এখানে পাচ্ছে এটা অ্যাকচুয়ালি কিন্তু ঠিক নয়। তো একদিন অনেক সাহস করে ওর শাশুড়ি মাকে কথাটা বলে যে আপনার এই ছোট ছেলে আমার সাথে এইভাবে কথা বলে, আমি প্রথম বিষয়টা তো বুঝতে পারিনি, কিন্তু এখন আমার এগুলো খুব খারাপ লাগে, আপনি ওকে একটু বলবেন যেন ও আমার সাথে এভাবে কথা না বলে। এবার দেখবেন একজন ধরুন মুখ বুজে কাজ করছে, তার কোনো শখ আহ্লাদ নেই, তার পিছনে বিশেষ কোনো খরচাপাতি নেই, তখন কিন্তু আশেপাশের মানুষজন একটু চুপ করেই থাকে, ভাবে যে ঠিক আছে এ তো কাজের লোকের কাজটা করছে, একে রাগিয়ে চটিয়ে লাভ নেই, কাজ করছে করুক না, তার বদলে দুমুঠো খায় একটু থাকে। কিন্তু সেই ব্যক্তি যখন কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করে তখন কিন্তু সেই সবার চক্ষুশূল হয়ে যায়। এক্ষেত্রেও সেটাই হলো। ওর শাশুড়ি তো প্রচণ্ড রেগে গেছে ওর মুখে এই কথা শুনে। তো সে তখন বলছে, কি বললে তুমি, আমার ছেলের দিকে আঙুল তুলছো, তুমি নিজে কি, তুমি নিজে খারাপ, এই জন্যই তোমার স্বামী তোমাকে নিয়ে যাচ্ছে না, নিশ্চয়ই তোমাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হয়েছে। এবং উনি এটাও বলে যে তুমি নিজে তো একটা ভিখিরি বাড়ির মেয়ে, তোমার বয়স কম দেখে তোমাকে এখানে বউ করে এনেছিলাম, তুমি ঠিকমতো কাজ করো না, কাজ করতে পারো না, মানে যা মুখে আসে ওকে তাই বলে যায়। এবং ওর খুব খারাপ লাগে সেই দিনটা, কারণ সারা দিন ও কাজ করে এবং ওর বয়স যতই কম হোক না কেন, ও কিন্তু একজন পরিণত মানুষের মানে একটা পরিণত মানুষ যতটা কাজ করতে পারে ও কিন্তু তার থেকেও বেশি কাজই করে। এবং সংসারে 3টে বউ যা কাজ করে তাদের মধ্য থেকে সব থেকে বেশি পরিশ্রম কিন্তু ওরই যায়। এবারে এত কাজ করার পরেও ওকে যখন এই ধরনের খারাপ খারাপ কথাগুলো শুনতে হলো, এটা কিন্তু ওর কাছে একটা চরম অপমানকর বিষয় ছিল। ও আর কিছু বলে না, চুপচাপ মানে নিজের জায়গায় গিয়েও কাঁদতে থাকে। এদিকে তো ওর যে দেওর, তার বাড়িতে বিয়ের কথা চলছে। এবার ও ভাবছে যে আমার স্বামী নিশ্চয়ই আসবে, আমার দেওরের যে বিয়ের কথা হচ্ছে নিশ্চয়ই সে আসবে। এবং ও ঠিক করে যে এবার যখন আমার স্বামী আসবে আমি ওকে বলবো যে যাই হয়ে যাক না কেন তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, তাতে যদি আমাকে গাছতলাতে গিয়েও থাকতে হয় আমি তাই থাকবো। এবার এদিকে তো ওর স্বামীর সাথে ওর কথা হতোই না, আর যেহেতু ওর শাশুড়ির সাথে সেদিন ওই ঝামেলাটা হয়, তারপর থেকে ও আর কখনোই ওর মানে শাশুড়িকে বলেনি যে ওর বর ফোন করলে ওকে যাতে একবার ফোনটা দেয়। যাই হোক, তো এর মধ্যে ওর স্বামী আর এলো না। তো 2 মাস পরে ওর হাজব্যান্ড এলো বাড়িতে। কেন এলো?
না, ওর দেওরের বিয়ে ছিল, মানে বিয়েটা ওরা একটা মানে রেজিস্ট্রি করে ছোট করে অনুষ্ঠান করে একটা বিয়ে করবে, সেই জন্য আসে। এবার ও দেখছে যে ওর স্বামী এসেছে, ও ভেবেছিল ওর স্বামীও ওকে এতদিন দেখেনি, সেও ওকে দেখে খুব আনন্দ পাবে, ওকে বলবে যে এবার চলো আমরা একসাথে থাকবো, নতুন করে সংসার শুরু করব, তার ভিতরেও সেই এক্সাইটমেন্টটা থাকবে। কিন্তু মেয়েটি দেখে যে ওর স্বামী বাড়িতে এসেছে ঠিকই, কিন্তু ওকে যেন মানে দেখতেই পাচ্ছে না, মানে ও যেন বাড়িতে এক্সিস্টই করে না। তো বাড়িতে এত কাজকর্ম, ও তার মাঝে ওর স্বামীর সাথে আলাদা করে যে কথা বলবে সেই সময়টুকু পাচ্ছিল না। তো যাই হোক, রাতের বেলা, আর যেহেতু ওদের বেডরুমটাও ওর দেওর নিয়ে নিয়েছিল, তো সেই জন্য ওর হাজব্যান্ড এসে কি করে, ওর যে শ্বশুর মশাই তার ঘরে শুতো। তো যাই হোক, একটা সময় করে ওর হাজব্যান্ডের সাথে কথা বলে এবং বলে ওকে যে তুমি আমাকে কবে নিয়ে যাবে, তুমি সেই যে গেছো এতদিন পরে বাড়ি ফিরলে, অথচ একবারও তোমার মনে হলো না যে তুমি আমাকে এসে নিয়ে যাবে, আমার এখানে আর ভালো লাগছে না তোমাকে ছাড়া থাকতে। তো তখন ওর হাজব্যান্ড বলে যে না না, তোমাকে আমি এখন নিয়ে যেতে পারবো না, আগামী 6 মাসের মধ্যে আমি তোমাকে নিয়ে যেতেই পারবো না, যাই হোক তোমাকে এখানেই থাকতে হবে। এবার ও তো এই 6 মাস শুনে অবাক যে আমি এতগুলো দিন কি করে কাটাবো, আমার পক্ষে তো এভাবে এখানে থাকা সম্ভব হচ্ছে না। এবং ও এতটা কিছু না বললেও ওর ভাইয়ের কিছু কথা বলে, ওর শাশুড়ি মায়ের ব্যবহারের কথা বলে, কিন্তু বুঝতে পারলো যে ওর স্বামীর সেই বিষয়ে খুব একটা ইন্টারেস্ট নেই। এবং ওর স্বামী ওকে উল্টে এটাই বলে যে ঠিক আছে, আমি বরং তোমাকে একটা ফোন কিনে দেওয়ার ব্যবস্থা করছি, যা আমি জানি না পারবো কি না, কারণ সংসারে আমাকে একটা ভালো পরিমাণ টাকা দিতে হয় প্রত্যেক মাসে। তো যদি আমি সব কিছুর পরে টাকা বাঁচাতে পারি তাহলে আমি তোমাকে একটা ফোন কিনে দিয়ে যাব। যাই হোক, এবার মানে ওই যে বললাম যে ওর সাথে ওর স্বামীর সম্পর্কটা সেরকম জায়গাতে পৌঁছয়নি যে ওর স্বামীকেও জোর করবে বা বলবে যে না আমি তোমাকে যেতে দেবো না, আমাকে না নিয়ে গেলে হবে না, এরকম ব্যাপারটা হয়ইনি। ও ওটাকেই মেনে নিল বাধ্য হয়ে, এবং ও বলে যে ঠিক আছে তাহলে তুমি আমাকে একটা ফোন কিনে দাও। তো অনেক বলা কওয়ার পরে ওর স্বামী ওকে একটা ফোন দেয়, কিন্তু সেই ফোনে যে সিম কার্ডটা ভরে দিয়েছিল তাতে খুব সামান্য কিছুই টাকা ছিল। ওকে বলেছিল যে তোমার ফোন করার দরকার নেই, আমার নাম্বার এটা, তুমি আমাকে একটা মিস কল করবে, আমি তোমাকে সময় মতো ফোন করে নেব। যাই হোক, তো আবার বিয়ে থাহা মিটতে ওর স্বামী চলে গেল। এবারে ওদের ওই ঘরটায় ওর দেওর আর দেওরের বউ, এরা দুজন থাকছে। এবার আস্তে আস্তে না মানে ও বুঝতে পারছে যে এই যে বাড়িটা মানে ওর যেই শ্বশুর বাড়ি, এখানের মানুষগুলো বড়ই অদ্ভুত। মানে প্রথমও বুঝতে পারিনি, বয়সটা খুবই কম ছিল, আর তার মধ্যে হুট করে বিয়ে হয়ে গেছে, অতটাও বুঝতে পারতো না। কিন্তু এবার আস্তে আস্তে বুঝতে পারে যে মানে ও যেখানটা আর কি শুধু সেখানের পাশেই তো ঠাকুর ঘর ছিল। তো ও দেখে যে কেউই না, মানে বাড়ি এতগুলো মহিলা রয়েছে বা পুরুষ মানুষও রয়েছে, কেউ কিন্তু একবারও ঠাকুর পুজো দেয় না, অ্যাটলিস্ট একটা কেউ ধূপকাঠি জ্বালায় না, একটা প্রদীপ জ্বালায় না, ঠাকুর ঘরে কেউ ঢোকেই না। এবং ওই বিয়ের পর থেকে মাঝে মধ্যে যখন একটু আধটু সময় পেত ঠাকুর ঘরে ঢুকে হয়তো একটু ঠাকুর প্রণাম করতো। এবার যখন থেকে ও এই জায়গাটায় থাকা শুরু করেছে, ও সকালবেলা উঠে কি করে, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে, ঘরে কিছু থাকলে সেটুকু ঠাকুরকে জল মিষ্টি দেয়, এটুকু। এবার ওর না একটুখানি অবাক লাগে যে ব্যাপারটা কেমন যেন। তো তখন ওর যে মানে আরেকজন দিদি ছিলেন কাকি শাশুড়ি, তাকে জিজ্ঞেস করে। সে আর কি ওর সাথে মানে বাড়িতে ওই একজনই ব্যক্তি ছিল যে ওর সাথে একটু ভালো করে কথা বলতো। তো ওর কাকি শাশুড়িকে জিজ্ঞেস করে যে আচ্ছা এখানে ঠাকুর পুজো দেওয়া হয় না, এই যে এত পুজো পার্বণ যায়, কোনো পুজোও তো বাড়িতে হয় না, আমি তো বিয়ের পর থেকে কোনো পুজো দেখিনি। তো তখন উনি বলেন যে চুপ করো এসব কথা একদম বলবে না, দুদিন পরে ওই ঠাকুর ঘর যে রয়েছে সেখানে যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরও হয়তো তুলে ফেলা হবে, কিন্তু মন্দ কোনো ঘটনা ঘটতে পারে, তো সেই ভয়ে কেউ ঠাকুরটা তুলে ফেলেনি, কিন্তু তুমি কিন্তু এই ঠাকুর পুজোর কথা, কোনো পুজো আর্চার কথা ভুলেও কিন্তু মুখে আনবে না। এবার ও না এটা শুনে খুব অবাক হয়ে গেছে যে গৃহস্থ বাড়ি, এতগুলো সদস্য রয়েছে ঘরের, তারা কেউ ঠাকুর পুজো করে না, অথচ ঠাকুর রয়েছে। আবার এখন শুনছি যে ঠাকুর নাকি ফেলেই দেয়া হতো, নেহাত কোনো কিছু ঘটে যেতে পারে সেই ভয়ে নাকি ফেলা হচ্ছে, নিয়ে আবার কি এরকম আবার হয় নাকি। তো কাকি শাশুড়িকে বলছে যে কেন গো, কি এমন ঘটনা, কি ব্যাপার যার জন্যে তুমি এরকম বলছো।
বলছে ওসব অনেক ব্যাপার আছে, ওসব এখন তোমাকে বলা যাবে না। এবার ও ভাবছে যে কী এমন ব্যাপার যেটা বলা যাবে না। এবং মানে এটা তো সত্যিই খুব অদ্ভুত যে এতগুলো বাড়ির সদস্য, বাড়িতে কোনো পুজো আর্চা হয় না, নিত্য পুজোটুকু পর্যন্ত হয় না। অনেকে দেখবেন ব্যস্ততার কারণে সেইভাবে হয়তো নিয়ম নিষ্ঠা মেনে কোনো মন্ত্র পড়ে পুজো করে না, কিন্তু অ্যাটলিস্ট ঠাকুরকে জল মিষ্টিটুকু তো দেয়। কিন্তু ও দেখতো যে এই বাড়িতে সেটুকুও হয় না। স্বাভাবিকভাবেই ওর মনে প্রশ্ন আসে। তো ও তখন ওর কাকি শাশুড়িকে বলে যে তুমি আমাকে অ্যাটলিস্ট বলো কী ব্যাপার। তো উনি তখন বলছে যে ঠিক আছে, এখন তো বলা যাবে না, আমি তোমাকে পরে রাতের বেলা বলবো কী ঘটনা। তো রাতের বেলা ওনার কাকি শাশুড়ি ওনাকে বলে যে দেখো, আমি তোমাকে খুব বিশ্বাস করে কিছু কথা আজকে বলছি, তুমি এতবার আমাকে জিজ্ঞেস করছো তাই। আর সত্যি বলতে কি, তোমাকে তো ছোট্ট থেকে দেখছি একটা বাচ্চা মেয়ে, তুমি এই সংসারে বিয়ে করে আসার পরে যে কি হাড় ভাঙা খাটনি করতে হচ্ছে সেটা তো আমি নিজের চোখে দেখেছি। তাই আমার না তোমার উপরে খুব মায়া হয়। আসলে আমারও তো একটা মেয়ে আছে, মেয়েটাকে আমিও পরিস্থিতির চাপে অনেক অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু ভগবানের আশীর্বাদ আমার মেয়ে তার শ্বশুরবাড়িতে ভালো আছে। কিন্তু যখনই আমি তোমাকে দেখি আমার মনটা ভেঙে যায়, খুব কষ্ট হয় মাঝে মধ্যে। আর সত্যি উনি যেটা বলেছেন যে আমার মানে ওই ছোটো কাকি শাশুড়ি, সে কিন্তু আমার শরীর খারাপ থাকলে কখনো কখনো এরকম হতো যে আমার জন্য একটা কিছু বানিয়ে আনতো, বা কখনো কোনো কাজ না পারলে উনি কিন্তু করে দিতেন। তো তখন উনি বলছে এসব ছাড়ো, তুমি একটু বলো যে কেন, মানে আমি বিয়ে করে আসার পরে তো এত কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন আমার মনে হয় যে কিছু একটাই বাড়িতে ঘটে যেটা হয়তো আমি জানি না। তো তখন কিছুক্ষণ ওনার কাকি শাশুড়ি একটু চুপ করে থাকে এবং তারপরে ওনাকে বলে যে এই বাড়ির মাটির তলায় জানিস তো একটা ছোট্ট ঘর আছে, এবং সেই ঘরটায় আমি একবারই জীবনে ঢুকেছি, বা বলতে পারিস যে আমি একবারই ঢোকার সুযোগ পেয়েছি। এবার এটা শুনে অবাক হয়ে গেছে যে মাটির তলায়, মানে ওদের বাড়িটা একতলা, এবং সেই একতলার বাড়ির নিচে একটা ঘর আছে। সে আবার কি বলছে যে কিসের ঘর, বলছে যে এই ঘরটা একটা গুপ্ত ঘর, এবং ওই ঘরের মধ্যে কিন্তু অপদেবতার পুজো করা হয়। এবং এই কথাটা যখন ও শোনে, ওর না মানে পুরো গা শিউরে ওঠে। মানে এই অপদেবতা, ভূত প্রেত এই বিষয়গুলো, মানে এমনিতে ওর এইগুলোর প্রতি একটা ভীতি ছিল, কিন্তু সেটা কোনোদিনই ও সামনাসামনি কেউ তার এক্সপেরিয়েন্স বলছে বা এরকম কিছু ঘটনা, সেটা কখনোই ওর সাথে বা ওর আশেপাশেও কখনো এরকম কিছু ঘটেনি। তো ও যখন শোনে যে এরকম অপদেবতার বাড়িতে পুজো হয়, ও বলছে কি বলছো? বলছে হ্যাঁ। এবং আমি যখন বিয়ে করে এই বাড়িতে আসি, ঠিক তার কিছুদিন পর থেকে এইসব ঘটনা শুরু হয়। এবং ঘটনার সূত্রপাত হচ্ছে, মানে আজকে যে মেয়েটি ঘটনাটা পাঠিয়েছে ওর শ্বশুর মশাইয়ের থেকে। বলছে যে তোমার যে শ্বশুর মশাই, সে কিন্তু আসলে একসময় ভালো মানে ব্যবসা করতেন, কিন্তু সেই সময় ওনার কাজের এই ব্যবসার জিনিসপত্র নিতে একটা মহিলা আসতো, মানে সে খুচরো জিনিস পাইকারি দামে নেওয়ার জন্য ওনার কাছে আসতো। এবং সেই সূত্রেই ওই মহিলার সাথে এই যে মেয়েটির যে শ্বশুরমশাই, তার একটা কোথাও সম্পর্ক তৈরি হয়। এবার সে তখন গোপনে ওই মহিলাকে বিয়েও করে নেয়। এবার এইসব কথা তো আর বেশি দিন চাপা থাকে না। তো ঘটনা হচ্ছে যে যখনই বিষয়টা জানতে পারে, মানে ওনার শাশুড়ি মা যখন জানতে পারে যে তার বর একটা বিয়ে করেছে, স্বাভাবিকভাবেই কোনো মেয়ে বিষয়টাকে মেনে নেবে না। তো তখন একটা বিশাল অশান্তি শুরু হয়। এবং ওনার শ্বশুরমশাই নাকি সেই সময় বলেছিল যে আমি ওকে বিয়ে করেছি, আমি ওকে এই বাড়িতেই রাখবো। তো তখন ওনার শ্বশুরমশাই আর কি, ওদের বাড়িটা তো বেশ চওড়া বাড়ি, তো ওখানেই একটা ঘর উনি আলাদা করে তৈরি করেন এবং ওই মহিলাকে এনে রাখা শুরু করেন। এবার তো ওই মহিলাকে যখন এনে রেখেছে, সেই মহিলা তো মানে খুব পাওয়ারফুল একজন মহিলা হয়ে যায়। মানে পাওয়ারফুল বলতে আমি বোঝাতে চাইছি যে সে তখন পুরো পরিবারের সবাইকে নিজের কবজায় নিতে থাকে, এবং সে জানিয়ে দেয় যে বাড়িতে সে যেটা বলবে সেটাই হবে। এবার মানে ওনার যে প্রথম পক্ষের যে স্ত্রী, মানে এই মেয়েটির যে শাশুড়ি মা, সে তো বিষয়টা একবারই মেনে নেয়নি, এবং তার স্বামী তাকে বলেছিল যে তুমি দরকার হলে বাড়ি ছেড়ে চলে যাও, আমার জীবন থেকে চলে যাও, আমি ওকে নিয়ে থাকতে চাই। এইবারে ওনার শাশুড়ি তখন ভাবে যে আমি আমার
বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব? এ আমার স্বামীকে ফাঁসিয়ে বিয়ে করেছে, জেনে বুঝে বিয়ে করেছে যে সে বিবাহিত, তার সন্তান আছে, তো এদেরকে তো আমি এভাবে ছেড়ে দিতে পারি না। তো সেই সময় ওনাদের একজন পরিচিত ছিল, তো সেই পরিচিতের মারফত ওরা একজনের সাথে, বিশেষত ওনার শাশুড়ি একজনের সাথে যোগাযোগ করে, যে কিনা একজন খুব বড় মাপের তান্ত্রিক ছিল। এবং সে সে যে শুধু সাধনা করতো, তন্ত্র সাধনা করতো তা কিন্তু নয়, সে বিভিন্ন ধরনের ক্রিয়া আদি করতে ভীষণ রকমভাবে যাকে বলে এক্সপার্ট ছিল। তো তার সাথে আর কি উনি যোগাযোগ করে। তো ওনাকে বলে যে আমি আমার স্বামীকে শিক্ষা দিতে চাই, আমি এই মহিলাকে আমার ঘর থেকে তাড়াতে চাই। সে তখন বলে যে ঠিক আছে, সব কিছু ঠিক হয়ে যাবে। তো উনি কিছু কিছু কাজ করতে বলে, তো উনি সেগুলো করে, কিন্তু কোনো ত্রুটির কারণে সেগুলো কোনোটাই কাজে দেয় না। উল্টে এই এই মেয়েটির শাশুড়ির উপরে তার স্বামী অত্যাচার করা শুরু করে, যাতে সে অত্যাচার সইতে না পেরে সে বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে ওই মহিলাও তো পুরো সংসারকে নিজের কবজায় করে নিচ্ছে আস্তে আস্তে। তো ইনি তখন একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে, কি করবে। তো তখন ওই যে সাধকের কাছে উনি যেতেন, তো সেইখানে আর একজন ব্যক্তি ছিলেন, তিনি আবার কোনো ভগবান বা দেবতার পুজো করতেন না, তিনি অপদেবতার পুজো করতেন। তো তার সাথে আলাপ হয়। তো সে তখন বলে, পুরো ঘটনাটা শুনে বলে যে তুমি যদি অপদেবতার পুজো করতে পারো, তাহলে কিন্তু তুমি যা চাইছো, যেভাবে চাইছো, তার থেকেও ভালোভাবে সব কিছু তোমার জীবনে হবে। এবার যা হয় আর কি, মানুষ যখন একটা কষ্টে থাকে, দুঃখে থাকে, একটা এমন সিচুয়েশনে থাকে যেখান থেকে সে সত্বর বেরোতে চায়, সে কিন্তু তখন আর ভালো মন্দটাকে বিচার করার মতো অবস্থায় থাকে না। সে তখন বলে হ্যাঁ আমি চাই, আমি করব, যা হয় আমি তাই করতে রাজি আছি। তো সে তখন বলে যে এরকম বাড়িতে একটা অপদেবতাকে প্রতিষ্ঠা করতে এবং তার পুজো করতে হবে। যাই হোক, তুমি তাই করলেন। এবং ওনার শাশুড়ি নিজে কিন্তু বাড়ির সংলগ্ন একটা জায়গায় মাটির নিচে খুঁড়ে 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 একটা জায়গা করে, এবং ওই যিনি অপদেবতার পুজো করতো সে ওখানে আসে। সে ওখানে এসে একটা জায়গা স্থির করে এবং সেখানে সে ওই অপদেবতাকে প্রতিষ্ঠা করে যায়। এবং প্রতিষ্ঠা করে যাওয়ার পরে বলে যে এই জায়গাটা তুমি একটা ঘর বানিয়ে নাও, কিন্তু ঘরের ছাদের উপরে কীরকম মাটি ফাটি দিয়ে রেখে দিও, যাতে উপর থেকে দেখলে বোঝা না যায় যেখানে কিছু আছে। এবং আস্তে আস্তে সেটা করা হয়। এবং সেই সময় পরিবারের আরও অনেক সদস্য ছিল, কিন্তু অদ্ভুতভাবে তারা ওই যে ওনার বাবা যাকে বিয়ে করেছিল দ্বিতীয়বার, সে এতটাই স্বেচ্ছাচারিতা করতো, তো সবাই ভেবেছিল যে ঠিক আছে, যা করছে করুক, এই মহিলাকে এই বাড়ি থেকে তাড়ানো হোক। কারণ সে টাকা পয়সা নিয়ে নিত, সকলের সাথে দুর্ব্যবহার করতো, তো কেউই ওকে পছন্দ করতো না। তো এইভাবে আস্তে আস্তে অপদেবতার পুজো করা শুরু হলো। এবার ঘটনা হচ্ছে, আপনারাও হয়তো কখনো শুনে থাকবেন যে এই ধরনের অপদেবতার যখন পুজো করা হয় বা তাকে যখন উপাসনা করা হয়, সে যদি কিছু একটা দেয়, তার বদলে কিন্তু সে কিছু একটা সেই সম পরিমাণ জিনিস কিন্তু সে নিয়েও নেয়। তো এই অপদেবতার যখন উনি উপাসনা করা শুরু করে, তো উনি দেখছে যে আস্তে আস্তে ওনার স্বামীর ওই মহিলার প্রতি মোহ কেটে যাচ্ছে, কাজ হচ্ছে। কিন্তু তার সাথে সাথে উনি দেখতে পায় যে ওনার স্বামী শারীরিক দিক থেকে আস্তে আস্তে যত দিন যাচ্ছে সে ডিটোরিয়েট করছে। তো তখন সে আবার সেই ব্যক্তির সাথে যোগাযোগ করে। তো সে তখন বলে যে দেখো, তুমি অপদেবতার পুজো করছো, সব ঠিক আছে, তুমি যা চাইছো তাই পাবে। খুব দূরে নয় সেই দিন যখন তোমার স্বামী তোমার কথায় উঠবে আর বসবে, তুমি যা বলবে তাই করবে। কিন্তু এর বদলে তোমার স্বামীর জীবনী শক্তি কিন্তু সে টেনে নিচ্ছে, এবং তুমি যদি তোমার স্বামীর এই জীবনী শক্তি টানতে দিতে না চাও, তাহলে কিন্তু সে তোমার জীবনী শক্তি আস্তে আস্তে টেনে নেবে। এবার এই জায়গাটা তো খুব টাফ হয়ে গেল। তো উনি তখন মনে মনে ভাবলেন যে না, ঠিক আছে, যা হচ্ছে হোক, কারণ এই মহিলাকে এভাবে রাখা যাবে না। কারণ এই মহিলা যদি এই সংসারে থাকে, তাহলে আমি আমার বাচ্চাদের নিয়ে এখানে থাকতে পারবো না। সেই থেকে শুরু হলো ওই অপদেবতার উপাসনা করা। এবং তারপর থেকে আস্তে আস্তে কিন্তু এই মেয়েটির যে শ্বশুর মশাই, তার শরীর ভাঙতে থাকে, এবং একটা সময় সে কিন্তু একেবারে বিছানা নেয়। এবং ও যেটা লিখেছে যে আমি আমার শ্বশুরমশাইকে 2-3বারই জীবনে হাঁটতে দেখেছি, এবং সেটাও খুব কষ্ট করে, একদম খুব কষ্ট করে উনি বাথরুমটুকু যেতেন, দ্যাটস ইট। তো সেই থেকেই ওনার এই অবস্থা, এবং ওনার আর কি এই অবস্থার জন্য এই অপদেবতার পুজো করা বা এই জিনিসগুলোই কিন্তু দায়ী।
কিন্তু ওই যে এই জিনিসটার আবার যদি কেউ উপাসনা করা শুরু করে, সে কিন্তু ফট করে ছাড়তে পারে না। মানে ধরুন ও যেটা লিখেছে যে কেউ ধরুন এই অপদেবতার পুজো করছে বা তাকে মানছে, আপনি ধরুন এটা কিছু করলেন, তো যে ব্যক্তি এটা করবে সে কিন্তু আবার কিছুদিন পরে সব কিছু ভুলে গিয়ে আবার কিন্তু পুরনো জীবনে ফিরতে পারে না, সেটা কিন্তু ফিরতে দেয় না। তো সেই জন্যই ওই বাড়িতে পুজো আর্চা করা সব কিছু বন্ধ হয়ে গেল। এবং যেহেতু ওখানে ঠাকুরঘর ছিল, তো বলে যে ওই সব মানে মাসে একদিন কি 2 মাসে একদিন একটু ঝাড়পোছ করা হয়, এইটুকুই। যাই হোক, তো সেই মহিলাও তারপরে বাড়ি থেকে চলে যায়, ওদের কোনো আর সম্পর্ক বা কোনো যোগাযোগ আর হয় না। তো ইনি তারপর থেকে সুখে শান্তিতে সংসার করে, কিন্তু ওনার স্বামী এভাবে মানে কিছুটা প্যারালাইজড হয়ে পড়ে থাকেন। তো এই ব্যাপারটা শুনে ওটা খুব খারাপ লাগে এবং ও খুব অবাকও হয়ে যায় যে এরকমও ঘটনা ঘটে। কিন্তু তখন ওনার কাকি শাশুড়ি ওনাকে যে কথাটা বললো, এটা বলার পরে মানে সেরকম কোনো কিছু যে ওনার জীবনে অপেক্ষা করছে সেটা উনি স্বপ্নেও ভাবতে পারেনি। ওনার কাকি শাশুড়ি বলে যে তুমি এটা শুনে অবাক হচ্ছ, আমি তোমাকে একটা কথা বলছি, যে কথাটা তোমার শুনতে খুব খারাপ লাগবে, খুব খারাপ লাগবে, কিন্তু আমি তোমাকে বলছি এটা সত্যি, তুমি দরকার হলে বিষয়টাকে একবার যাচাই করে নিতে পারো। এবার এই কথাটা যখন ওকে বলছে তখন না ওর রীতিমতো বুক কাঁপছে যে কি এমন এবার বলতে চলেছে। তো ও বলে যে হ্যাঁ বলো। তো তখন ওই কাকি শাশুড়ি বলে যে মারে, ওনার মাথায় হাত দিয়ে বলে, মারে তোর স্বামী একটা বিয়ে করেছে, তোকে কেউ বাড়িতে জানায়নি, বাড়ির সকলে জানে, শুধুমাত্র তুই জানিস না। এবং যেহেতু তোর স্বামী আর একটা বিয়ে করেছে আসামে গিয়ে, সেই জন্যই ও কিন্তু তোকে ওখানে নিয়ে যেতে চাইছে না, এবং ও তোকে কোনোদিনই নিয়ে যাবে না। আর তুই যতদিন এই সংসারে থাকবি তুইও শান্তি পাবি না, তুই এভাবেই তোর জীবন চলবে। তো এটা শুনে না ও রীতিমতো মানে হতভম্ব হয়ে যায়, মানে ওর মনে হয় যেন পায়ের তলা থেকে মাটিটাই সরে গেল, মানে পুরো আকাশ ভেঙে পড়লো মাথার উপরে। ও বলছে তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো, তুমি কি করে জানলে? বলছে আমি উল্টোপাল্টা বলছি না, এই বাড়ির প্রতিটা সদস্যই জানে যে তোর স্বামী আর একটা বিয়ে করেছে, কিন্তু তোকে কেউ জানায়নি। আর জানায়নি আরও একটা কারণ, প্রথম কথা হচ্ছে এটা জানলে তুই যদি বাড়ি ছেড়ে চলে যাস তাহলে এদের কাজের লোক চলে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে ওরা মানে এই পরিবারটা পাড়ার মধ্যে একটা নিজস্ব ইমেজ রাখে, একটা নিজস্ব একটা স্বচ্ছ ছবি, একটা স্বচ্ছতা মেনটেন করে। এখন তারা যদি বলে যে তাদের ছেলে একটা বিয়ে থাকা সত্ত্বেও আর একটা বিয়ে করেছে, তাহলে বিষয়টা কতটা খারাপ হবে। এবার ও বলছে তাহলে আমি কি করব, আমার জীবনটা কি এভাবেই থাকবে? তখন ওনার কাকি শাশুড়ি বলে যে আমিও তো একটা মেয়ের মা, তুই আমার মেয়ের মতোই, আমি তোকে বলবো তুই বাড়িতে আর থাকিস না, তুই অন্য কোথাও যদি বাপের বাড়ি যা, তুই কাজ কর, তুই জীবনে দাঁড়া, নিজের মতো করে থাক, তুই এই বাড়িতে থাকিস না। এবার এইটা শুনে একটা মেয়ে কতটা অসহায় হয়ে যেতে পারে এই সিচুয়েশান, এবং ও তখন বিষয়টা মেলানোর চেষ্টা করে যে সত্যি তো আমার স্বামী মানে প্রথম যখন আমাদের বিয়ে হয়েছিল অ্যাটলিস্ট আমার স্বামী আমার সাথে ঠিক করে কথা বলতো, দিনের শেষে ওকে দেখে মনে হতো যে ও আমার সাথে কথা বলতে চায়, আমার সাথে সময়টা কাটাতে চায়। কিন্তু এতগুলো মাস হয়ে গেছে, ও আমাকে আসামে কেন নিয়ে যেতে চাইছে না? নিশ্চয়ই এর পিছনে কিছু তো কারণ আছে। যাই হোক, তো ও সেই মানে কাকি শাশুড়ি বলে যে তুই যদি সম্ভবপর হয় তুই বাড়ি ছেড়ে চলে যা যত তাড়াতাড়ি পারিস, কারণ এই মানুষগুলোর না কোনো ভরসা নেই। আমি এই পরিবেশে আমার নিজের মেয়েকে বেশি দিন রাখতে চাইনি বলি অনেক অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছিলাম। আর তুই তো ঠাকুরকে ভালোবাসিস, ঠাকুরের প্রতি তোর ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তোর নিশ্চয়ই কিছু ভালো হবে। তো ও যেটা লিখেছে যে আমার ছোটোবেলা থেকেই না মা লক্ষ্মীকে খুব ভালো লাগতো, মানে মা লক্ষ্মীকে যেমন সবাই ধন সম্পত্তির দেবী হিসেবে পুজো করে, বলছে আবার সেই হিসেবে নয়, কিন্তু আমার কেন জানি না মা লক্ষ্মীর ছবি, মা লক্ষ্মীর মূর্তি দেখলে আমার কীরকম একটা খুব মায়া হতো, খুব ভালোবাসতে ইচ্ছে করতো। যাই হোক, তো ও সব কথা শুনলো এবং ওকে বারবার করে বলল যে আমি যে কথা বলেছি তুই কিন্তু এটা কাউকে বলবি না। আর সত্যি বলতে কি ওই বাড়িতে ওর সাথে কথা বলার মতো কেউ সেরকম ছিল না ওই ব্যক্তি ছাড়া, তো কাকেই বা বলবে। এবার ওর স্বামী যার একটা বিয়ে করেছে এটা না ওর মানে বিশ্বাস হয়েও যেন বিশ্বাস হচ্ছিল না। তো ওর কাছে একটা ফোন ছিল, তো মিস কল করতো, ফোনও করতো, কিন্তু স্বামী না বেশিরভাগ সময় ধরতো না। তো একদিন ও মানে খুব মানে দুঃখে কষ্টে রাগেও সরাসরি জিজ্ঞেস করে যে তুমি কি আর একটা বিয়ে করেছো? তো তখন ওর স্বামী তো খুব রেগে যায়, বলতে তোমাকে সবাই উল্টোপাল্টা কথা কে বলেছে, কি ব্যাপার?
এবং যখন ও আরেকটু চেপে জিজ্ঞেস করে, তখন ওর স্বামী স্বীকার করে, বলে হ্যাঁ আমি আর একটা বিয়ে করেছি। তো তখন ও যেটা লিখেছে যে আমি না এটা শোনার পরে আমার স্বামীকে যে কিছু বলবো সেই সেই ব্যাপারটাই আমার মধ্যে ছিল না। আমি শুধু যেন এটুকুই শুনতে চেয়েছিলাম ওর মুখ থেকে যে হ্যাঁ ও বিয়েটা করেছে। আমি শুধু ওকে বলি ভালো করেছো। এটা বলে আমি সেই যে ফোনটা রেখে দিই। আমি পুরো 1-2 ঘন্টা যেখানে বসে থাকার আমি সেখানেই বসেছিলাম, ওই ঠাকুরঘরের সামনের জায়গাটা আমি বসেছিলাম, এবং আমি কিছু বলতে পারছি না, শুধু আমার চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। এবং আমি মনে মনে ভাবছি যে এবার আমি কি করব। এবং তখন ওনার মনে হচ্ছে যে আমি হয়তো পৃথিবীর সব থেকে বোকা মেয়ে, যে সব কিছু জেনে বুঝেও এতগুলো দিন আমি পরিবারে পড়ে রইলাম। যাই হোক, তো এরপরে ও ভাবলো যে না, আমি বাপের বাড়িতে যাব, কিন্তু এখনই যদি আমি প্রথমে জিনিসপত্র নিয়ে চলে যাই তাহলে বিষয়টা ভালো দেখাবে না। তো তখন ওর শাশুড়ি মাকে 2 দিন আর কি শাশুড়ি মায়ের খুব পাঠা টিপে টিপে তাকে আর কি খুব আদর যত্ন করে সে তখন বলে যে একটা কথা বলবো মা, আমার মায়ের শরীরটা কদিন ধরেই খারাপ, আমাকে একজন জানালো, তো আমি একবার দেখে চলে আসবো, আমি একদিন যাব, পরের দিনই চলে আসবো। তো শাশুড়ি তখন বললো যে ঠিক আছে তুমি যেতে পারো, কিন্তু কাজকর্ম করে যেতে হবে। ও বললো হ্যাঁ ঠিক আছে। এবার ও যা কিছু গয়নাগাটি পেয়েছিল সেগুলো বাড়ি থেকে যেগুলো আর কি দিয়েছিল তার কিছুটা ওর কাছে ছিল, খুব বেশি কিছু তার ওর বাবা মা দিতে পারেনি, যেটুকু যা দিয়েছিল আর কি। তো ও তখন বলে যে আমি তো ওর বাপের বাড়ি যাব এতদিন পরে, তো আমার বাবার বাড়ি থেকে দেওয়া সোনার চেনটা আর দুলটা একটু দেবে, আমি একটু পরে যাব। তো তখন ওর শাশুড়ি বলে, প্রথমে দিতে চায় না, তারপরে বলে যে ঠিক আছে নিয়ে যাও। তো ওর শাশুড়ির কাছেই ছিল। তো বাকি এক জোড়া ওই পলা বাঁধানো ছিল, সে সবার ও নেয়নি। তো ওটা নিয়ে ও 2-4টে জামা কাপড় নিয়ে ও বাপের বাড়ি যায়। এবং ওর যেটা প্ল্যান ছিল ইনিশিয়ালি, যে ও আবার শ্বশুরবাড়িতে ফিরবে, তারপরে সবাইকে বলে কয়ে ও বাপের বাড়িতে পার্মানেন্টলি শিফট হয়ে যাবে। এবার ও অনেক আশা নিয়ে, মনে দুঃখ কষ্ট রাগ অভিমান সব কিছু নিয়ে ও ভাবে যে আমি আমার বাবা মার কাছে চলে যাই। তো ও যখন ওর বাপের বাড়িতে এসে পৌঁছয়, ও দেখছে সত্যি সত্যি কিন্তু ওর মা এবং বাবা দুজনেই খুব অসুস্থ, এবং ওর বোন কোনো রকমে একটা ছোট কাজ করে সংসারটা চালাচ্ছে। আর ওর ভাই সে ভাইও আর কি স্ট্রাগল করছে, ওর ভাই তো অনেকটাই ছোট ওদের থেকে। তো ও না ভাবে যে আমি এতটা কষ্টে আছি, আমি এখানে দেখছি আমার বাবা মাও এতটা কষ্টে রয়েছে, আমার বোন এত কষ্ট করছে, আমি এত কষ্টের মাঝখানে নিজের কষ্টটা যদি বলি তাহলে এদের কষ্ট তো আরও কয়েক গুণ বেড়ে যাবে। তো তারপরে ওর মনের দিকে তাকায়, ভাবে যে আজকে বোন বাবা মায়ের সেবা করছে, আর্থিকভাবে সাহায্য করছে, আজকে যদি আমি এখন এখানে এসে পড়ি তাহলে আমার দায়িত্ব আমার বোনকে নিতে হবে। না, আমি এইখানে আর যাই হোক থাকতে পারবো না। যাই হোক, ও একটু কথাবার্তা বলে এবং বলে ওর হাতে খুব সামান্য কিছু টাকা ছিল, সেই টাকাটা ওর বোনের হাতে দিয়ে ও চলে আসে ওখান থেকে। কিছু বলে না যে ওর জীবনে কী ঘটেছে, কী ব্যাপার, কিছু বলে না। এবং ও স্টেশনে এসে বসে থাকে যে নেক্সট ট্রেন এলে ও বেরিয়ে যাবে। কিন্তু ওর ওর মন, ওর শরীর, ও কিছুতেই আর শ্বশুরবাড়ি ফিরতে চাইছে না। খালি ওর মনে হচ্ছে যে আর যাই হোক আমি ওই শ্বশুরবাড়িতে ফিরতে পারবো না। এবং বারবার ওর সেই কাকি শাশুড়ির কথাটা মনে পড়ছে যে এই বাড়িতে তুই থাকিস, এই বাড়িতে থাকলে তোর কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এবং ওই বাড়িতে আরও অনেক কিছু ঘটতো। ও যখন ওইখানটা থাকতো, বেডরুমে থাকলে অতটা বুঝতে পারতো না, কিন্তু যখন থেকে ও এই ঘরটায় শিফট করলো সেখানে ও বিভিন্ন রকমের আওয়াজ পেতো, অদ্ভুত অদ্ভুত। এবং যেখানে ওই মাটির নিচের যে ঘরটা যে দিকটা ছিল সেখান থেকে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর হাসির শব্দ আসতো, এগুলো শুনতে পেত, কিন্তু ও বুঝতে পারতো না অ্যাকচুয়ালি এগুলো কোথা থেকে আসছে। এবং সত্যি বলতে কি, যতদিন ও জানতো না ওর কিন্তু অতটাও ভয় লাগতো না, কিন্তু যবে থেকে ও একা থাকছে, তারপরে এগুলো আর কি শোনে, তারপর থেকে না ওর একদমই আর ওই বাড়ির প্রতি কোনো টান ছিল না। সর্বোপরি যখন ও স্বামী ওকে বলেই দিল যে হ্যাঁ সে বিয়ে করেছে, তখন ও ভাবলো কিসের শ্বশুরবাড়ি, আমার স্বামী আমার নয়, আমি সেখানে আর কি মুখে যাব, শুধু কাজ করতে যাব, দুটো খেতে পাবো তাই জন্য যাব। ও তখন মনে মনে ভাবে না, আমি শ্বশুরবাড়িতে তো ফিরবো না। এবং এরপরে ওর জীবনটা যে কি অদ্ভুতভাবে টার্ন নেয় সেটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট এই ঘটনাটা। তো যাই হোক,
সেভাবেই ও সারা রাত স্টেশনে কাটিয়ে দেয়। এবং স্টেশনে যখন ও সারা রাত কাটায় ওর ভীষণ ভয় লাগে। কোনোদিন এভাবে ও একা একা কোথাও সময় কাটায়নি। যাই হোক, ও চিন্তা করতে থাকে যে আমি কী করব, কোথায় যাব। তো সেই সময় ও দেখে একদম ভোরের ট্রেন। তো ভোরের ট্রেনে দেখছে যে প্রচুর মানুষজন, তারা সবজি পাতি নিয়ে যাচ্ছে। তো সেখানে দেখে দুটো মহিলা আর কি, মধ্যবয়সী মহিলা, তারা প্রচুর সবজি বাজার মাথায় করে করে নিয়ে যাচ্ছে। এবং তারা না ট্রেনটা যেহেতু খুব বেশিক্ষণ স্টেশনে দাঁড়ায় না, তো তারা ওই বড় বড় মালগুলোকে না ভেন্ডারে তুলতে পারছে না। তো এটা দেখে ও মনে মনে আর কি সারাটা চিন্তা করছিল যে আমি কি পারি, কিছু তো আমাকে জীবনে করতে হবে, নাহলে যদি কিছুই না করতে পারি তাহলে নিজের প্রাণটা দিয়ে দেবো, সেই পথ তো খোলা রইলই। কিন্তু একবার চেষ্টা করে দেখি না, আমার বোন এত কিছু করতে পারছে, আমি পারবো না। তো ও তখন দেখছে ওরকম করে মহিলাগুলো চেষ্টা করছে কিন্তু পারছে না। ও তখন সামনে এগিয়ে যায়, এগিয়ে গিয়ে ওই দুই মহিলাকে খুব সাহায্য করে। বড় বড় সবজির পেটি ছিল, খুব ভারী, সেগুলোকে তুলছে। তো তোলা ঠোলা হয়ে গেছে, ট্রেনও ছেড়ে দিয়েছে। তো তখন একটা মহিলা ট্রেনে উঠে যায়, অন্য মহিলা স্টেশনেই থেকে যায়, তিনি আর কি যাবে না। তো সে ওকে বলল যে বাবা, তোমার শরীরে তো বেশ ভালো জোর আছে দেখছি, তুমি এত বড় ভারী মালকে কি সুন্দর তুলে দিলে, তো তুমি কি সব কাজ করো? তখন ও বলছে না না, আমি এসব কাজ করি না, তো আমি এখানে এসেছিলাম, এখানে আমার বাপের বাড়ি। যাই হোক, তো ওই মহিলার সাথে কথা বলতে বলতে ও স্টেশন থেকে বেরিয়ে যায়। তো স্বাভাবিকভাবেই মহিলা বলছে যে তুমি আমার সাথে কথা বলতে বলতে যে বেরিয়ে এলে বড়, তুমি তো ওখানে দাঁড়িয়েছিলে, তুমি ট্রেন ধরবে না? তো তখন ও বলে যে ট্রেন তো ধরার জন্যই এসেছিলাম, কিন্তু আমি কোথায় যাব এখন আমি নিজেই জানি না। তো ওই মহিলা বলছে এরকম আবার হয় নাকি যে তুমি স্টেশনে এসছো, শাড়ি ফাড়ি পরে রয়েছো, তুমি জানো না তুমি কোথায় যাবে? তখন ওর জীবনের কথাটা বলে। এবং ভাবুন, ভগবান কিভাবে মানুষের সাথ দেয়, ভগবান যে কখন কার বেশে কার জীবনে চলে আসে দূত হিসেবে, সেটা কিন্তু বোঝা যায় না। তো ওই মহিলা তখন বলে যে তোমার যাওয়ার জায়গা নেই? বলছে না। তখন উনি বলছে যে তুমি মাঠে ঘাটে কাজ করতে পারবে? তখন ও বলছে যে আমাকে এক চিলতে থাকার জায়গা, দুটো খেতে দিলে আমি সব করে দেবো, আমাকে কোনো টাকা পয়সাও দিতে হবে না। তো ওই মহিলা তখন বলছে তোর কি বোকার মতো কথা বলছো, খাটবে পিটবে আর টাকা নেবে না? তো ওই মহিলা তখন ওকে বলে যে ওনার বাড়ি হচ্ছে বর্ধমানের একটা জায়গায়, ওখানে নিয়ে যায়। এবং সেখানে ও আর কি এই চাষবাসের মাঠে কাজ করতো, ভারী ভারী জিনিসপত্র এদিক ওদিক তোলা, এগুলো করতো। আর ওই মহিলা তার বদলে ওনারই বাড়িতে ওনাকে থাকতে দিত। এবং এই জায়গা থেকে কিন্তু ওনার জীবনে একটা টার্নিং পয়েন্ট শুরু হলো। কিন্তু ওই কাজ উনি বেশি দিন করেনি। এরপরে ওই গ্রামেই থাকতে থাকতে ওখানে একটা স্বেচ্ছাসেবী সংস্থা আসে, এবং সেই সংস্থাটা দিল্লির একটা সংস্থা ছিল। তো তারা তখন ওখানে একটা ক্যাম্প মতো করে, এবং সেখানে সব মেয়েদের সুযোগ সুবিধা অভাব অভিযোগ শুনছিল। তো সেখানে ওনার যাওয়াটাও খুব কাকতালীয় ছিল, ওখানে একজনের থেকে শুনে উনি গেছিলেন। এবং সেখানে যখন যায়, তো সেখানে একজন বয়স্কা ভদ্রমহিলার সাথে ওনার কথা হয়। তো তিনি তখন বলে যে তুমি কি কি কাজ পারো? তো বলেছে এই টুকটাক কাজ পারি, আর ছোটোবেলায় সেলাই করতাম। তো সেইটা শুনেই ওখানে ওই মহিলা ওনাকে ছুঁচ আর একটা কাপড় দিয়ে বলছে যে কিছু একটা করে দেখাও। তো উনি লিখেছে যে আমি জানি না, আমার মনে এলো আমি একটা খুব সুন্দর এমব্রয়ডারির কাজ করলাম এবং খুব তাড়াতাড়ি কাজটা করলাম, যেটা দেখে ওদের খুব পছন্দ হয়ে যায়। এবং ওরা তখন আমাকে একটা টাকার অঙ্ক বলে যে তোমাকে এই পরিমাণ আমরা স্যালারি দেবো, এর থেকে বেশি এখন দিতে পারবো না। তো ওনাদের নাকি একটা বিশাল বুটিক আছে, এবং সেই বুটিক দিল্লি তথা পৃথিবীতে বিভিন্ন জায়গায়, ইন্ডিয়া থেকে যখন সেখানকার কালচার বলো বা সেখানকার শিল্প, এগুলো যখন বিশেষত হ্যান্ডক্রাফটের জিনিস যেগুলো, সেগুলো যখন প্রদর্শনী হয়, তখন সেখানে নাকি ওই কাজগুলোকে দেখানো হয়। তো এখানে তো সেভাবে টাকা পয়সা অতটা পেত না, ওই খুব সামান্য কিছু। তো উনি তখন বললেন যে আমার কাছে কিছুই নেই, আমি দিল্লি যাব কি করে? তো তখন বললো যে সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমরা তোমাকে নিয়ে যাব। তো ওই শুরু। তো উনি গেলেন ওনাদের সাথে দিল্লিতে, এবং সেখানে গিয়ে দেখলো যে একটা বিশাল জায়গাটা হোম মতো, এবং সেখানে প্রচুর মেয়েরা থাকে, মহিলারা থাকে, এবং সেখানে সবাই এই ধরনের কাজ করে। সবাই অনেকে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, অনেকেরই জীবনে অনেক দুঃখ আছে, কষ্ট আছে। যাই হোক, তো উনি
ওখানে কাজ শুরু করেন, ওনার কাজ খুব প্রশংসা পায়। তো এরপরে উনি জীবনে একটা ছোট ভুল করে ফেলেছিলেন মাঝখানে 2 বছর, সেটা হচ্ছে যে ওনার স্বামী ওনার সাথে ইন দ্য মিন টাইম যোগাযোগ করে। মানে উনিই প্রথমে ওনার স্বামীর সাথে যোগাযোগ করেছিল, কিন্তু যেহেতু খুব অল্প বয়সের বিয়ে, একটা ভালোবাসাও জন্মে গেছিল ওনার স্বামীর প্রতি, তো ওনার স্বামী ওনাকে বলে যে আমি ওই যাকে বিয়ে করেছিলাম তাকে ছেড়ে ছুড়ে দিয়েছি, তুমি আবার সংসারে ফিরে এসো। তো উনি বলে যে না, আমি ওইখানে তো আর যাবো না। তো ওনার স্বামী তখন বলে যে দেখো, আমি তো রেলে চাকরি করি, তাহলে আমি আমার একটা পোস্টিং হবে, তাহলে আমি দিল্লির কাছাকাছি একটা কোথাও পোস্টিং নিচ্ছি, তো তোমাকে নিয়ে আমি আলাদা করে সংসার করব। তো মেয়েদের মন তো উনি ওই কাজটা ছেড়ে, ওখান থেকে ছেড়ে সম্পূর্ণ রকম, ওনাকে কিন্তু সবাই বারণ করেছিল যেতে, কিন্তু উনি শোনে না, উনি চলে যায়। এবং সেখানে উনি কিছুদিন থাকে ওনার হাজব্যান্ডের সাথে। কিছুদিন পরে ওনার একটা পুত্র সন্তান হয়। তো যাই হোক, পুত্র সন্তান হলো, তারপর থেকে আবার কিন্তু ওনার স্বামীর ওনার প্রতি বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল, এবং ততদিনে উনিও বুঝে গেছিলেন যে উনি একটা বড় ভুল করেছে, কারণ ওনার স্বামী ওনাকে মিথ্যে বলেছে। ওনার স্বামীর আবারও আরেকজনের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, এবং ওনার শ্বশুর বাড়ি থেকে ক্রমাগত ওনার স্বামীকে বলছে ওনাকে ছেড়ে দিতে। তো সেইবার উনি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে আবার ওখানে চলে আসেন, ওখানে উনি কাজ শুরু করেন, এবং সেখানে কাজ করতে করতে উনি নিজস্ব একটা বুটিক তৈরি করেন। এবং উনি লিখেছেন আজকে যে আজকের ডেটে আমার কাছে একটা নিজের ফ্ল্যাট আছে, ছোট ফ্ল্যাট আছে, আমি নিজের খরচা নিজে চালাই, আমার নিজের ছেলের খরচা আমি নিজে চালাই, ইভেন আমার আন্ডারে 25টা মেয়ে কাজ করে, এবং সেই 25টা মেয়েকে আমি কিন্তু দেখি, মানে শুধুমাত্র তাদের স্যালারি দিই তা নয়, আমি তাদের সুবিধা অসুবিধেতেও আমি তাদেরকে টাকা দিয়ে হেল্প করি। তো এটাই ছিল ওনার জীবনের ঘটনা, সেই জন্যই উনি ওনার আসল নামটা প্রকাশ করেননি। সত্যি মেয়েদেরকে কত কিছুর মধ্য দিয়ে যেতে হয়। উনি বলেন যে আমি মাঝে মধ্যে ভাবি যে আমি হয়তো ভুল করেছিলাম ওই 2 বছরের জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, কিন্তু তারপরে ভাবি যে আমি যদি 2 বছরের জন্য ছেড়ে না যেতাম, তাহলে হয়তো আমি আমার সন্তানকে পেতাম না। তো এইটা আমার কাছে হেরে গিয়েও একটা বিশাল প্রাপ্তি। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।